প্রিয় দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। হ্যাঁ, টাকা আপনি দেখেন, আমার প্রত্যেক ভাবির পোলাদের ছবি আসতেছে এখন। তারপর ভাবির পোলাদের খালা, ভাবির পোলাদের চাচা জ্যাঠা সবারই তো দুর্নীতির তথ্য 20 দিন হয়নি সরকার ফাঁস হওয়া শুরু হয়েছে। কারণ এরা সব একেবারে সব বিড়াল বৈষ্ণমী হয়ে গেছিল, মানে তাদের ভাবখানা এরকম, সব বৈষ্ণমী হয়ে গেছে, কিচ্ছু খাইতে জানে না, বাজা মাছটি উল্টা খাইতে জানে না। 100 বার ইন্দুর মেয়েরা বিড়াল যায় হজে। আমাদের বাংলাদেশের ভাবির পোলারাও তাই, রাজনীতির নেতারাও তাই, যারা ক্ষমতায় যায় তারা তাই। এই দেশে আর কারো উপরে ভরসা করার কোনো সুযোগ নাই। মানে এখন আমার কেন যেন মনে হয় যে আমরা যারা সৎ মানুষ আছি তাদেরও যদি ওইখানে পাঠানো হয় তারাও এগুলো করবে বলে, মানে আমি সহ ইনক্লুডিং মি, আমার মনে হয় এরা তাই করবে। কারণ চেয়ারটা যে কথা বলে, চেয়ার যখন কথা বলবে তখন তো সাধারণ মানুষ মগজ কাজ করবে না। আমরা দেখলাম তো আমার ভাবির পোলা, এই যে ট্রাইব্যুনাল, এটা তো একটা মানে শত শত না হাজার কোটি টাকার বিজনেস হয়েছে। এই যে শিখিয়ে দিল। আচ্ছা, আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি হয়েছে তার সে কি কোনো অংশ দুর্নীতি কম হয়েছে? আওয়ামী লীগের আমলে 17 বছরে প্রধানমন্ত্রী পিএস 400 কোটি টাকা বানায়। আর এখন আমার ভাবির পোলারা 6 মাস 7 মাস যায় নাই যখন তারা ক্ষমতায় ছিল, তাদের পিএস 400-500 কোটি টাকা বানায়। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? অর্থাৎ বিষয়টা এরকম হইলো না, চালানো বলে শুই সেদা কেন তুই। মানে এখন যারা ক্ষমতায় গেছিল তারা সব ছিল চালন। কেউ তো কারোর চেয়ে কম না, কেউ কারোর চেয়ে কম না। আস্তে আস্তে সব বেরোবে। কে ওই ফরিদে আক্তার কয়শো কোটি টাকা মেরেছে, রেজওয়ানা আপা কয় হাজার কোটি মেরেছে, সব আস্তে আস্তে তাড়াতাড়ি প্রকাশ করবে, করতে থাকবে, আপনি দেখতে পারবেন। আর বাংলাদেশের জনগণটা অত বোকা মনে করেন না। আর মিডিয়াগুলো দেখছেন তো, এই তারেক রহমান আবার যখন ক্ষমতা থাকবে না তার সম্পর্কে কত কথা আসবে, আসতেই থাকবে। কারণ ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছেন, যখন আপনি ক্ষমতায় থাকবে আপনি সত্য কথা বলতে দিবেন না, তখন আপনার নামে হাজারো মিথ্যা আসবে, হাজারো মিথ্যা সত্যতা আসবে, সাথে হাজারো মিথ্যা আসবে, আপনি আক্রান্ত হবেন। তবে এইভাবে একটা দেশ চলতে পারে না। আমাদের দেশ যেদিকে যাচ্ছে, তবে খুব হাসির ব্যাপার, মানে আমার খুব হাসি লাগে। আমার ভাবির পোলার এখন কোথায়, যারা বললো ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, তারপরে যে সমস্ত চিঙ্কু বাম পিঙ্কু বাম জামাতে হেফাজতের সারাজন প্রচার চালাইলো যে এই পাইপলাইন দিয়ে ভারতে সব তেল পাচার হয়ে যাবে, এখন তাদের সরকারের আমলে তো ওই পাইপলাইন দিয়ে তেল আসতেছে। এই মুখটা তারা কেমনে দেখায় এখন? রিজভী সাহেব এখন তার ওই ডিজেল দিয়ে পেট্রোল দিয়ে কি পড়বেন, আমি এটা চিন্তা করে পারতেছি না। তিনি তো ভারত খুব খারাপ, ভারত ভালো না, আমরা বারবার বলি যে প্রতি পশ্চির সাথে ফষ্টি কাটে না। আজকে যদি এটা ভারত না হয়ে অন্য কোনো দেশ হইতো, একটা মুসলমান দেশ হইতো, 100 টাকা তেল তো দিত না, দেশের কি পরিণতি হইতো? কি পরে আবারও রিপিট করতেছি আমি, আজকে আমাদের প্রতিবেশীটা যদি ভারত না হয়ে মুসলমান ভারত হইতো, 100 টাকা তেল আসতো না। 5,000 তো লিটার আপনি আনতেছেন নাকি, কি যেন কত পরিমাণ আমি জানি না, আনতেছেন আপনি, এগুলো বন্ধ হয়ে যেত। তাহলে আপনি দেখেন এখন আলু যাইতো এই পাকিস্তান আফগানিস্তান আলুর ব্যবসা সব বন্ধ, কোনো পিরিতি নাই, শেষ। বাংলাদেশ যে হারে ভারতের চুলকাইছে, ভারতের জায়গায় অন্য কেউ হইলে, ভাগ্যিস ভারতের দর্শন বৈদিক দর্শন, ভাগ্যিস ভারতের দর্শন হিন্দু দর্শন, ভাগ্যিস ভারতের দর্শনে সেখানে তাদের বইগুলো উপনিষদ, তাদের যে বেদ, রামায়ণ, উপনিষদ, পুরাণ এগুলো রয়েছে। এই দর্শনগুলো হলো অন্যকে শত্রুকে না খেয়ে মারো না, না খেলে মাইরো না। এটা যদি না থাকতো, এই জন্য আমরা অনেক সময় ভারতীয়দের বলি এরা তো কাপুরুষ, আসলে তা না, কাপুরুষ না। আমিও প্রথম মনে করতাম ভারতীয়রা হিন্দুরা কি কাপুরুষ নাকি, আসলে তা না। তাদের দর্শনটাই এমন যে একটু আমাদের তুলনায় তাদের দর্শন অনেকটা ছাড় দেয়, প্রতিপক্ষকে ছাড় দেয়। এই ছাড় দেওয়াটাকে আমরা মনে করি তাদের কাপুরুষ। তাদের দর্শন, তাদের শিক্ষাটা এরকম। আজকে যদি ভারত মুসলমান দেশ হইতো, ধরেন পাকিস্তান আফগানিস্তানের মতো কোনো দেশ, এই বাংলাদেশ 3 মাসের মধ্যে না খায় দুর্ভিক্ষ চলে যেত, লেগে যেত। যেভাবে বেজ্জতি করছে ভারতের, মানে ছিঁড়তে পারবে না কি বলি আর, মানে কবুতরের পাংখা, তারা একের কত লম্বা লম্বা লেকচার দিয়েছে। এখন তারা কোথায়? যারা বলছে 7 সিস্টার খেয়ে ফেলবে, এখন তারা কোথায়? যারা বলছে দিল্লি দখল করবে, এখন তারা কোথায়? যারা বলছে দিল্লি না ঢাকা, তারা এখন কোথায়? আপনি দেখেন পাকিস্তানেও তেল বন্ধ, তাদের স্কুল কলেজ বন্ধ, তেলের বিদ্যুতের অভাবে, বাংলাদেশের স্কুল কলেজ বন্ধ। তাহলে এখানে একটা দেশ হলো 18-20 কোটি, আরেক দেশ হলো 25-30 কোটি। তো ভারত 140 কোটি মানুষের দেশ, কিভাবে চলে? আজকে পাকিস্তানের বিখ্যাত ইউটিউবারের একটা চ্যানেল আমি দেখতেছিলাম, ঠিক আছে, সেখানে এক পাকিস্তানি বলতেছে, এটা যদি বাংলাদেশে বলতে তো মেরে ফেলতো। সে বলছে যে
তারা বলতেছে যে পাকিস্তানকে আবার ভারতের ফেরত দিয়ে দাও, এই পাকিস্তান ঠিক হয়ে যাবো। পাকিস্তানি বলতেছে, পাকিস্তানে তারাই বলতেছে যে পাকিস্তান 47 নিয়েছিলা, এটা ভারতের দিয়ে দাও, দেখবা এই পাকিস্তান ঠিক হয়ে যাবে। এই কথা সত্য। আজকে এই বাংলাদেশ আর পাকিস্তান সত্যি সত্যি ভারতকে দিয়ে দেন, এই বাংলাদেশ আর পাকিস্তানের সমস্যা থাকবে না, অনেক সমস্যাই থাকবে না। এটা সত্য। যদি সাবকন্টাকে দেন, যেমন এখানে আমেরিকার সাবকন্টাকে দিচ্ছেন না, এই সাবকন্ট্রাক্টটা ভারতের দিলে আমাদের কপালে এত দুঃখ হইতো না। এটা কিন্তু আমার কথা না ভাই, এটা ভাই পাকিস্তানি ইউটিউবারের কথা, এটা আমার কথা না, এই চ্যানেলের কথা না। আপনারা ওই ওই বিখ্যাত একটি ইউটিউব চ্যানেলে যে আর কিছুদিন পাওয়া যায় না, খুঁজে নামটা ভুলে গেছি, বিখ্যাত ইউটিউবার, তার নাম প্রথমে 1 নম্বরে আছে, ওর চ্যানেলে গিয়ে এটা আপনারা পাবেন। যে বলছে, স্পষ্ট বলতেছে, কয় এই ভারত এই পাকিস্তান আর চালাইতে পারবে না এই শাসকেরা, এরা জলদি মোদির কাছে দিয়ে দাও, দিলে এই দেশটা ঠিক হয়ে যাবে। বাংলাদেশও তাই, তাহলে বাংলাদেশে গণতন্ত্র থাকতো, অর্থনৈতিক ভাবে আমরা ডেভেলপ হইতাম। এই কথা একেবারে মিথ্যা না, যদিও সেটা কিন্তু ফান করে বলে নাই। আমি প্রথমে ভাবছিলাম ফান, পরে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম এটা ফান করে নাই, সে রিয়েলি বলছে। এবং সত্যি তাই, বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনীতিবিদেরা দেশ চালানোর জন্য অযোগ্য প্রমাণিত হয়ে গেছে। পাকিস্তান যে অযোগ্য তো বাংলাদেশ আগেই প্রমাণ করছে, কারণ আমরা বাংলাদেশিরা পাকিস্তানের আগে চলে গেছিলাম অর্থনীতিতে। আমরাই তো প্রমাণ করে দিয়েছি পাকিস্তান ব্যর্থ, আর এবারও আমরা নিজেরাই প্রমাণ করেছি আমরাও ব্যর্থ। বরং ভারতের এই দেশটা যদি পাকিস্তান বাংলাদেশ যদি ভারতের সাথে থাকতো, তাহলে আজকে বাংলাদেশের এই সমস্যা হতো না, পাকিস্তানের জন্য ভারত অনেক উপরে চলে যেত। 47-এর যে চেতনা, যে একটা বদমাইশি, এবং এই উপমহাদেশকে বিপদে ফেলানো। আরেকটা উদাহরণ দিই, আমি আসলে আর বলতেও পারবো না, মানে আমি আসলে এই যে অসুস্থ হয়ে গেছি, ইচ্ছা আছে আসলে সত্যি, কিন্তু আমি আসলে পারতেছি না, বোধ হয় আপনারা বুঝতে পারতেছেন। হাসান নিসার সাহেবের পাকিস্তানের জানে মানে মশহুর কলমগার, মানে যে বুদ্ধিজীবী বলে, সে বুদ্ধিজীবী আজকে তিনি বললেন যে ভারত, চায়না, পাকিস্তান, বাংলাদেশ এরা যদি ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর কোন সুপার পাওয়ার জীবনেও এদের কিছু করতে পারতো না। এটা আজকে কালকে রাত্রে হাসান নিসার নামে পাকিস্তানের বিখ্যাত বুদ্ধিজীবী, তিনি টিভিতে এসে এগুলো বলেছেন। টিভিতে এই কথা বলার মতো বুদ্ধিজীবী বাংলাদেশে আছে? বাংলাদেশের বুদ্ধিজীবী আছে বলার কি? জামাতের সমালোচনা করিল ফ্যাসিজম, মোদি হইলো কসাই, সারাদিন এগুলো টিভিতে বলবে, মঞ্চে বলবে, এই পর্যন্ত বলতে পারে। মানে আর সেখানে পাকিস্তানের বুদ্ধিজীবী বলতেছে যে এই অঞ্চলটা যদি শান্ত থাকতো, তাহলে আজকে আমরা অনেক ডেভেলপ হইতাম, পৃথিবীর কোথাও আমাদের যাইতে হইতো না, সারা পৃথিবীর মানুষ এই অঞ্চলে আসতো। আর আমি তো আর একটু আগ বাড়িয়ে বলেছিলাম, এই ধরনের ভারত যদি 47-এ যদি মুসলমানদের বের করে দিত, বা যারা চলে আইতে চাইছিল, এই যে 4-5 কোটি মুসলমান যে ছিল 47-এ, তারা তো জিন্নারে ভোট দিয়েছিল, মুসলিম লীগে ভোট দিয়েছিল, পাকিস্তান চাইছিল, তাই না? তারা যদি ভারত থেকে সত্যি চলে যাইতো, আজকে ভারত কিন্তু সুপার পাওয়ারে থাকতো, কোনো সন্দেহ নাই। 5টা পরাশক্তি না, 6 নাম্বার হইতো, কেউ ঠেকায় রাখতে পারতো না। কারণ আমরা যারা মুসলিম, তাদের মাইন্ড সেট আপটাই আলাদা। আপনি দেখেন যে হারে ইরানের পক্ষে মিছিল দেখলেন ভারতে,